অফকোর্স। আপনি বলছিলেন যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকান, লন্ডনের নাম্বার, সেটা কি? সেটা হচ্ছে আমাদের বড় বড় নেতাদের ফোন নাম্বার। এটা তো আমি ক্লিয়ার করেই বলেছি, আমি তো আসলে আনক্লিয়ার কথা বলি না, আমি তো অস্বচ্ছ কথা বলি না। আমি বলেছি যে বড় বড় নেতাদের দেশি নাম্বার তো ছিল না ভাই। জি। কেউ আমেরিকার, কেউ সিঙ্গাপুর, কেউ ব্যাংককের নাম্বার ব্যবহার করতেন। এবং কেন করতেন? যাতে এক হচ্ছে তাদের সাধারণ কর্মীরা তাদের বিপদে ট্রেস করতে না পারে, কথায় কথায় নেতাদের কাছে আশ্রয় চাইতে না পারে, কর্মীদের সাথে তাদের সকল সমস্যার মধ্যে নেতারা জড়াইতে চাইতেন না, এক। আর দুই হচ্ছে সরকার যাতে তাদেরকে সহজে ট্রেস করতে না পারে, এই তো কারণ। তো আপনি তো এখন বিএনপিতে নাই, তো বিএনপিতে ফিরে যাবেন না আওয়ামী লীগের নাকি গুপ্ত? আপনি নাকি আওয়ামী লীগের জন্য বয়ান তৈরি করেন, আপনি আওয়ামী লীগের পক্ষে কাজ করেন, আওয়ামী লীগের গুপ্ত। তো আপনি কি আওয়ামী লীগের গুপ্ত না জামায়াতের গুপ্ত? গুপ্ত এমন একটা বিষয় যেটা আমার ক্যারেক্টারিস্টিক্সের সাথে যায়ই না। আমি অতি প্রকাশ্য বলেই আমার সাথে হয়তো অনেক সময় অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয়ে যায়। আমার আগের সংগঠনের সাথে যেটা হয়েছে, ধরুন তারা চাঁদাবাজি করছে, তার চাঁদাবাজি ইলেকশনের আগে, ওটা নিয়ে আমি কথা বলেছি, দলের সাথে আমার দূরত্ব তৈরি হয়েছে। আমি নানান অপকর্ম যেগুলো হচ্ছিল দলে, সেগুলো নিয়ে সোচ্চার হয়েছি। অফকোর্স 5ই অগস্টের পর এগুলো সারফেসড হয়েছে, তখন আমার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি এত কথা না বললে আমার এই দূরত্ব তো হতো না। সো আমার কাছে মনে হয় গুপ্ত থাকার জন্য যে প্রতিভা দরকার সেটা আমার নাই। তো এত কথা বলার দরকার কি আপনার? এইটা বরং ভালো কথা। হ্যাঁ, এত কথা বলার আসলে দরকার কি? আমার ধারণা বিষয়টা আমার জিনের মধ্যেই আছে। আমার বাবাও চুপ থাকতে পারতেন না। উনি চুপ থাকলে হয়তো 144 ধারা ভাঙাও হতো না, বাংলা ভাষা রাষ্ট্রভাষাও হতো না, এবং তখন দমন করতে পারলে 69-এর গণ অভ্যুত্থান কিংবা 71-এর মুক্তিযুদ্ধ, সেই পটভূমিটাও তৈরি হইতো না। তো এই যে চুপ করতে না পারা তো আমাদের হেরিডিটারি, এটা আমাদের ব্লাডে। কিন্তু আমি যদি বলি যে আপনি যদি বিএনপি থেকে বহিষ্কৃত না হতেন, বিএনপি থেকে মনোনয়ন পেতেন, আপনি যদি বিএনপি থেকে সংসদ সদস্য হতেন, অবভিয়াসলি আমি মনে করি হতেন, আপনি হয়তো বা মন্ত্রী প্রতিমন্ত্রীও হয়ে যেতেন বিএনপির, আপনি কি এই কথাগুলো বিএনপির বিরুদ্ধে তখন বলতেন? এই সরকারের বিরুদ্ধে আপনি কি কি বলেন আমরা সেটা পরে দেখব। আপনি কি বলতেন একদম? আপনি বুকে হাত দিয়ে বলেন তো। হ্যাঁ, বুকে হাতে, শোনেন, বুকে হাত দিয়ে মানুষ মিথ্যা বলে, আমি ওই লাইনেই যাব না। আমি আইনজীবী, আমি যুক্তি দেখাই আপনাকে। নমিনেশন পাওয়া না পাওয়ার তো একটা বিষয় আছে দলে, আছে তো। এবং যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, সুতরাং এইবার বিএনপি ক্ষমতায় আসছে, এটা শতভাগ মোটামুটি স্বীকৃত। হ্যাঁ বলেন কি, নাকি আপনি একমত না? না, একমত না হলে আমি আলাপে যাব না। না, আমি তো আপনার সাথে একমত বা দ্বিমত কোনোটাই না, আমি তো আপনার কথা শুনতে চাই এবং দর্শকরা তাই আপনি চলছে। যখন আমাকে প্রশ্ন করছেন, তাহলে তো আমার যদি এই স্টেপগুলোর সাথে আপনি একমত না হন, তাহলে তো আমি আমার কনক্লুশনে দিকে যেতে ধরে পারবো নেন না। আপনারটা আমি একমত হলাম, তারপরে বলেন। হ্যাঁ, তারপরে এক হচ্ছে নমিনেশন পাওয়া না পাওয়ার একটা ব্যাপার আছে, দুই হচ্ছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, এটা মোটামুটি স্বীকৃত। জি। তিন হচ্ছে আপনি আপনার প্রশ্নে বললেন যে মন্ত্রী ফন্ত্রীও হয়ে যেতে পারতাম, তা তো হতে আপনি বললেন। আচ্ছা, আপনার এই 3 নম্বরটা আমি জানি না, কিন্তু প্রথম দুইটা তো সর্বজন স্বীকৃত। জি। তাহলে আমি চাঁদাবাজি নিয়ে তো ভোকাল হইলাম কেন? আমি কি জানি না যে এটা আমার নমিনেশনে এফেক্ট করবে? আমাকে কি প্রশ্ন করা হয় নাই যে আপনি যেভাবে বলছেন? তখন আমি এই আপনার আজকে যেরকম ওপেন শো সবাই দেখছে, সেই দিনও খুব সম্ভবত বাংলা বিষয়ে আমি বলেছিলাম ধান নেন শীষ না দিলে হাসে করব। আমি জানি খুব বেশি হলে কি হবে, নমিনেশন দেবে না, এই তো। না, সেটা কি আপনার নমিনেশন অনিশ্চিত হওয়ার পরে কি আপনি ভোকাল হয়েছেন? না 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 না, আপনি এখন ভোকাল হয়েছেন, আগে কি ছিলেন? ভাইরে, তাহলে তো আপনার সাথে এই আলাপ তো হয় না, কারণ আগে কি ছিল না না, কারণ আপনি যদি আমার ওই ডকুমেন্টস গুলো আপনার কাছে না থাকে, যেগুলো পিনাকি ফিনাকির মতো লোক হাজারবার ব্যবহার করছে, সেগুলো যদি আপনার কাছে না থাকে, তাহলে তো আপনার সাথে এই আর্গুমেন্টটা আপনি বুঝবেন না। না, বুঝবো, বলেন। বললাম তো যে এটা তো আমি আজকে না, এটা তো সেই 2024 সালের ডিসেম্বর থেকে আমি শুরু করছি বলা, যখন থেকে এগুলো এভাবে সারফেসড হয়েছে। তো 2024-এর ডিসেম্বরে তো আমার জানার কথা না ইলেকশন কবে। 2024 সালে তো অন্তত এইটুকু জানতাম যে একটা নমিনেশনের ব্যাপার থাকবে সামনে। আপনি গুপ্ত আওয়ামী লীগ কিনা, কিংবা আপনি আওয়ামী লীগকে ফিরায় আনতেছেন কিনা, কিংবা অনেকে বলে আপনার বয়ানের কারণে আওয়ামী লীগ ফিরবে। তখন আমি তার প্রশ্নের জবাবে বলছিলাম যে আমি তো তাহলে লাইফ সেভিং মেশিনের মতো, যখন বিএনপি আইসিইউতে যায় আমি তাকে বাঁচাই, যখন আওয়ামী লীগ আইসিইউতে যায় আমি তাকে বাঁচাই। ব্যাপারটা আসলে আওয়ামী লীগ বা বিএনপি না,
আমি আমার সাদা চোখে যা দেখি আমি সেটাই বলি। এখন মুশকিল হচ্ছে আমরা এত ধান্দাবাজির সমাজে বাস করি, এত মিথ্যার সমাজে বাস করি, এত ফেক সমাজে বাস করি, এত তেলবাজের সমাজে বাস করি, এবং এত অল্পতে আমরা আমাদের আত্মা বিক্রি করি। জি, আমি খুব বুঝে শুনে খুব শক্ত একটা শব্দ বলেছি, আমরা আত্মা বিক্রি করি খুব সস্তায়। সেই কারণে আমাদের ভূমিকা বা আমার মতন মানুষের ভূমিকা আপনাদেরকে সবসময় এক ধরনের ডিলেমার মধ্যে ফেলে, এবং সেটা ফেলতে গিয়ে আপনারা কখনো বলেন আমি গুপ্ত, কখনো বলেন আমি সুপ্ত, কখনো বলেন আমি এই দল, আমি ওই। ভাই, আমি কোনো দলের না। আমি বাংলাদেশের মানুষ যা বলে, অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ যা বলে, সেই কথাগুলো আমি এখানে বলি। পার্থক্য হচ্ছে ওনাদের আওয়াজটা আপনাদের পর্যন্ত যায় না, আর ওনাদের আওয়াজটা ওখান থেকে এনে আমি এখানে বলি। বিএনপির সময়ও আমি তাই বলছি, আওয়ামী লীগের সময় আমি তাই বলতাম, ইন্টারিমের সময় আমি তাই বলেছি। কেউ কেউ বলছেন যে আপনার রাজনৈতিক একটি পরিবর্তন হতেও পারে, এখনও তো স্বতন্ত্র, সেটি কখনো আওয়ামী লীগের দিকে হতে পারে। আমি আবারও প্রশ্ন করি, গুপ্ত জামাত কেন হলেন না? মানে যদি গুপ্ত হনই তো সেটা কেন না? আমি তো গুপ্ত বলে স্বীকারই করছি না। এখন জামাত না কেন, আওয়ামী লীগ না কেন, এই প্রশ্নই তো অবান্তর। না, আপনাকে এটা বলার কারণও আছে। যেমন ধরেন, আপনি মনে করেন আপনার সিক্স সেন্স বলে যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে। আমি একটু দেখি তো সেটা আছে এখানে। না আসলে দলটি আর দাঁড়াতে পারবে না। আপনার কমন সেন্স বলে উনি ফিরে আসবেন। আমি এর সাথে যুক্ত করি, এই কমন সেন্স বলে কমন সেন্স ইজ মোস্ট আনকমন, আপনি জানেন, মানে কমন সেন্স ইজ মোস্ট আনকমন। সুতরাং আমি মনে করি এটা ওয়াইজ সেন্স। সেইটার কারণটা কি, মানে এটা কীভাবে কেন মনে করেন? আরেকটা জিনিস বলি, এই আপনার 5 তারিখে যে উনি ওখানে প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হলেন, তারপর থেকে একটা টানা পোড়েনও হচ্ছে। এখনই কি মনে করেন আপনার কমন সেন্স কি তাই বলে? দেখুন, আমি এটুকু বুঝি যে কয়েকটি কারণে ওনার ফেরাটা ওনার জন্য অবশ্যম্ভাবী। এর প্রথম কারণ, আমি মোটামুটি 3টা কারণ বলি সবসময়। এক হচ্ছে যে এই দেশের পেছনে ওনার পারিবারিক হিস্ট্রি আছে, ওনার দলের হিস্ট্রি আছে, এবং সবচেয়ে বড় কথা, ওনার পুরো পরিবারকে এক রাতে শেষ করে দেওয়া হয়েছে, এবং সেটা রাজনীতির কারণেই। আজকে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের কোনো অস্তিত্ব থাকবে না, ওনার ফ্যামিলির যে ত্যাগ সেটাও প্রায় মুছে যাবে। 2 হচ্ছে ওনার বয়স 80-র কাছাকাছি। ওনার স্বাভাবিক মৃত্যু যে কোনো দিন হতে পারে। দেশের বাইরে যদি ওনার মৃত্যু হয়, তাহলে যেটা হবে, দ্যাট উইল বি দ্য লাস্ট নেইল ইন দি কফিন। এরপর আর কিছু থাকবে না, এবং ওনার শেষ যেই চিত্রটা অঙ্কিত থাকবে সবার মধ্যে, সেটা হচ্ছে যে ওনার একটা স্বৈর শাসকের ভাবমূর্তি, যিনি পালিয়ে গিয়েছিলেন তার নেতাকর্মীদেরকে ফেলে দিয়ে। আচ্ছা, এটা একেবারেই, মানে আপনি ভাই শুনেন, এখন ক্যামেরার সামনে তো অনেকে আপনারা অনেক কথা বলেন না, কিন্তু ক্যামেরার উল্টা পাশেই কিন্তু এই কথাগুলো আপনারাও সবাই স্বীকার করবেন, সবাই। আপনি আমি বলে না, এটা সবাই, আমি যতজনের সাথে আলোচনা করেছি সবাই বলছে অ্যাবসলিউটলি তাই। সো এটা যে কেবল আমার সেন্স বলছে তা না। আমি যখন নন পলিটিক্যাল পার্সনের সঙ্গে আলাপ করি, আমার কলিগরা আছেন, আমার ফ্রেন্ডসরা আছে, তারা ম্যাক্সিমামই নন পলিটিক্যাল। প্রতিদিন সকালে আমি কোর্টে যাই, আমার পাশে অনেক লয়াররা বসেন, সামনে পেছনে অনেক লয়াররা বসেন, দেশ নিয়ে আলোচনা হয়, আলাপ হয়। ওনারা যখন প্রশ্ন করেন, আমি যখন প্রশ্ন করি, ওনারা সবাই বলেন যে হ্যাঁ, মানে আমাদের কমন সেন্স তো তাই বলে। জি, তো একটা এই সংক্রান্ত একটাই প্রশ্ন। ওনার তো বাংলাদেশের আদালত, ট্রাইব্যুনালে মৃত্যুর আদেশ হয়েছে, ফাঁসির দণ্ড হয়েছে। তো একজন লোক যদি জানে যে দেশে আসলে ওনার ফাঁসি কার্যকর হবে, তো দেশে আসলে তো ফাঁসি কার্যকর হবে, উনি কেন আসবেন? দেখুন, ইটস এ কমপ্লিকেটেড পলিটিক্যাল সিচুয়েশন। ফাঁসি কার্যকর হবে আপনি মানে এভাবে আমরা আসলে বলতে পারি না, কারণ প্রিসিডেন্স আছে, এবং আমি দেখলাম সরকার তরফের আইনজীবীও বোধহয় একই কথা বলেছেন যে ওনাকে ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ জাস্টিস তাকে ট্রায়াল ফেস করতে দেয়া হবে। তো এই যে গ্রেটার ইন্টারেস্ট অফ জাস্টিস, সেটার একটা ভূমিকা আছে, 1, আন্তর্জাতিক একটা ভূমিকা আছে, 2, 3 হচ্ছে আওয়ামী লীগ বড় দল, সুতরাং তাদের দলেরও একটা চাপ থাকবে। সো মানে এটা তো আর আসলে কুদ্দুস বা রহিম না যে আপনি ধরলেন আর ফাঁসি দিলেন। হ্যাঁ, কারণ আমি আমার আইন অঙ্গনের 25 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যে বাংলাদেশের মতন দেশে কুদ্দুস আর রহিমের বিচার যেভাবে হয়, আপনার বিচার সেভাবে হবে না, হয় না। হ্যাঁ, সো সুতরাং এখানে আপনি যদি তাকে XYZ হিসেবে ধরে নিয়ে কথা বলেন, তাহলে সেটা একরকম, কিন্তু বিষয়টা তো এরকম না। আর ট্রাইব্যুনালের নিজেরই প্রেসিডেন্স আছে। জামাতের একজন নেতা সম্ভবত 5 আগস্টের পরে ওনার কিন্তু ফাঁসি হয়ে গেছিল, পরে আবার তিনি অ্যাপিলের সুযোগ পাচ্ছেন, এবং খালাস হয়ে এখন পার্লামেন্টেও উনি আসেন। সো এই প্রেসিডেন্স কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে।
সো একটা প্রেসিডেন্ট নজির যখন ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি পরের মামলাগুলো সেই কোর্স অফ অ্যাকশনই ফলো করে। আমরা আবার সরকারে আসব। এই বছরেরই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেয়, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন 6 মাস, এবং তারা একটি 180 দিনেরও পরিকল্পনা দিয়েছিলেন। আমি একটু সংক্ষেপে আপনাকে সেই 180 দিনের যে তাদের অগ্রাধিকার খাতগুলো বলতে চাই। সেটি ছিল দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি, সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, খাল খনন ও কৃষি, স্বাস্থ্য ও কর্মসংস্থান। মোটা দাগে আমি তো আবার হয়তো রিপিট করতে চাই না, একটু একটু বলবেন। যে দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি, সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগের মধ্যে রয়েছে ফ্যামিলি ও কৃষক কার্ড, খাল খনন ও কৃষি, স্বাস্থ্য ও কর্মসংস্থান। জি, আমরা এই আপনার দৃষ্টিতে, ব্যারিস্টার রুমিন ফারহানার দৃষ্টিতে, অথবা সাপনিক প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এই যে তাদের অগ্রাধিকারগুলো আমরা জানবো, বোঝার চেষ্টা করবো আপনার কাছ থেকে। তার আগে বিদ্যুৎ খাত নিয়ে কিন্তু এখন বিদ্যুৎ জ্বালানি নিয়ে চরম একটি অগ্রাধিকারগুলোর কথা একটু আগে বললেন, সেখানে বিদ্যুৎ এবং জ্বালানির কথা স্পেসিফিক্যালি বলা আছে। আপনার মনে থাকবে যে 2001 থেকে 2006 বাংলাদেশে ভয়াবহ রকম একটা লোডশেডিংয়ের সমস্যা ছিল, বিদ্যুতের সমস্যা ছিল, এবং এখন যিনি প্রধানমন্ত্রী উনি তখন প্রধানমন্ত্রী পুত্র ছিলেন, এবং তিনি তখন বলেছিলেন যে পৃথিবীর কোনো দেশে সন্ধ্যায় মার্কেটে বিদ্যুৎ থাকবে, আবার বাড়িতেও বিদ্যুৎ থাকবে, এটা পৃথিবীর কোথাও নাকি হয় না, এটা হওয়া সম্ভব না। তো তারপরে এমন অবস্থা তৈরি হলো যে এই সরকার থেকেই মানুষ একসময় খাম্বা সরকার ডাকা শুরু করলো। সো তারপরে আমরা দেখলাম আওয়ামী লীগ যখন 2008-এ ক্ষমতা, মানে নির্বাচন হলো 9-এ তারা ক্ষমতায় গেল, তারপরে দেখলাম যে অনেকগুলো দ্রুত পদক্ষেপ তারা নিল এবং বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 33,000 মেগাওয়াটে গিয়ে পৌঁছালো, যদিও আমাদের প্রয়োজন 18,000 মেগাওয়াট সর্বোচ্চ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি 33,000 মেগাওয়াটে গিয়ে আমাদের সক্ষমতা ঠেকে, তাহলে মাত্র 18,000 মেগাওয়াট আমরা কেন দিতে পারছি না? তার মূল কারণ হিসেবে সরকার যেটা বলছে সেটা হচ্ছে গ্যাসের সংকট, কয়লার সংকট, অর্থাৎ জ্বালানি সংকট। তো অবধারিতভাবে এই প্রশ্ন তো চলে আসে যে একসময় বিএনপি সরকার বলেছিল যে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে, বিএনপি সরকার বলেছিল গ্যাস বেশি দিন নিচে থাকলে নাকি পচেও যায়। তো সেই সরকারই যখন আরেকবার ক্ষমতায় আসলো, তারা এখন বলছে গ্যাসের সংকট, বিদ্যুতের কয়লার সংকট, সব মানলাম। সমস্যা শুরু হলো 21শে জুলাই থেকে, যখন একটা ভাসমান এলএনজি টার্মিনাল কার্যকারিতা হারালো বা নষ্ট হলো। সেই নষ্টটা ঠিক করতে একটা সরকারের 1 মাস কি করে লাগে? মানে যেটা আমি আমার বাড়ির রান্নার চুলার গ্যাসের কথা বলছি না ভাই, আমি 21শে টেলিভিশনের 18 মিনিট, লাস্ট 18 মিনিটে আপনারা যে আপডেট করছেন, আমি কয়েকটা খবর বলি। নরসিংদীতে 90% কারখানা বন্ধ, গ্যাসের সংকট, গ্যাস সংকটে থেমে গেছে দেশের শিল্প কারখানাগুলো। এখানে চট্টগ্রামে গ্যাস সংকটে বহু কারখানা, চট্টগ্রামে গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে বহু কারখানা, গ্যাস না মিললে রপ্তানি এবং কর্মসংস্থানে বড় ধাক্কার আশঙ্কা, গ্যাস নাই নারায়ণগঞ্জের শত শত কারখানা অচল। আমি আপনাদের লাস্ট 18 মিনিটের আপডেট, এই কয়টা নিউজ আপনাকে পড়ে শোনালাম আপনাদের ফেসবুক পেজ থেকে। সো এই হলো বর্তমানে বাংলাদেশের অবস্থা। আমি জানি না যে একটা টার্মিনাল ঠিক করতে 1 মাসের বেশি সময় কেন লাগছে, কারণ আমাদের আবার সমস্যা কি হচ্ছে, 18 বছরের একটা অভ্যস্তা বাংলাদেশের মানুষের তৈরি হয়ে গেছে যে তারা হ্যাঁ বিল বেশি দিছে, কিন্তু কারেন্ট নাই ঘন্টার পর ঘন্টা, এটা আবার তারা দেখে নাই, এই অবস্থা তারা পড়ে নাই। বা কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা, কারণ গ্যাস সাপ্লাই নাই। হ্যাঁ, গ্যাসের সাপ্লাইয়ের সমস্যা ছিল, কিন্তু এইরকম ভয়াবহ সমস্যা। এবং এখন যেটা বলা হচ্ছে সেটা সব লং টার্ম প্ল্যান। কীরকম লং টার্ম প্ল্যান? সেটা হচ্ছে আপনি কূপ খনন করবেন, আপনি গ্যাস অনুসন্ধান করবেন বাংলাদেশের মাটিতে, তারপরে গ্যাস দিবেন, কিংবা আপনি সৌর বিদ্যুতের দিকে যাবেন। সো এগুলো তো লং টার্ম। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে 2 বছর যদি গ্যাসের এই হাল থাকে, বাংলাদেশে কি কোনো কারখানা আদৌ থাকবে? মানে একটা কথার সাথে তো আরেকটা কথার আমি কোনো সামঞ্জস্য বা সাদুর্য পাচ্ছি না। মানে তার হাতে কিছু আছে? সরকার কি করবে এটা যদি আমি জানতাম, তাহলে তো আমারই সরকারের ওখানে গিয়ে বসার কথা, এবং যে 6 লক্ষ কোটি টাকা দিয়ে সরকার পোষা হয় সেখান থেকে আমারও থাকার কথা হিসা। আমি তো সরকারে নাই। এগুলো বুঝেই আপনি পাগল হয়ে ক্ষমতায় গেছেন। আপনি কি জানতেন না যে গ্যাসের অনুসন্ধান হয় নাই গত 20 বছরে? আপনি কি জানতেন না বাপেক্সকে শক্তিশালী করা হয় নাই? আপনি কি জানেন না যে ভোলায় গ্যাস আছে? আপনি ভোলার থেকে টার্মিনাল দিয়ে তৈরি করে গ্যাস আনেন না কেন?
না, প্রধানমন্ত্রী তো বলেছে যদি ভালো প্রস্তাব দেয় সেটা গ্রহণ করবে, এবং এটা হাসনাতের বিষয়। হাসনাত নাকি একটি ভালো প্রস্তাবও দিয়েছেন। আপনার কোনো প্রস্তাব আছে কিনা তাই বলছি। না ভাই, আমরা আইনজীবী, আমরা ফ্রি অ্যাডভাইস বিতরণ করি না, এবং সেই যে অ্যাডভাইস শোনা হবে না, মানে ফ্রি তো ফ্রি, তার উপরে শোনাও হবে না, ওইসব অ্যাডভাইস আমরা দেই না। কিন্তু পার্লামেন্ট মেম্বার হিসেবে তো দিতে পারেন। ওটা পার্লামেন্টে গিয়ে দেবো। বাট জোকস অ্যাপার্ট, আপনি প্রথম বলেছেন দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণ। জি, কাঁচামরিচ 400 টাকা কেজি, সবজি 100 টাকার নিচে একটু কোনো কমেছে সবজি এখন, নাই। কাঁচামরিচ দাম করে। জি, কত হয়েছে? 300 হয়েছে, 250 হয়েছে। সবজি 100 টাকার নিচে নাই। মুরগি ডিমের বাজার, মজা হচ্ছে মুরগি মাছের দাম যখন বাড়ে তখন সবজিটা একটু দাঁড়ায়, আবার যখন সবজিটা বাড়ে তখন মুরগি মাছ একটু দাঁড়ায়। এখন এটার নাম যদি আপনি কমা বলেন, কারণ ব্যালেন্স তো হচ্ছে না, সবকিছুর দামের মধ্যে তো ব্যালেন্স না। মূল্যস্ফীতি 8%-এর উপরে এখনো, মানে মূল্যস্ফীতিটাই বলছে যে 8%-এর উপরে, খাদ্যদ্রব্যে সেটা 9%-এর উপরে। আইন শৃঙ্খলা সিপিডি 100 দিনের একটা পরিসংখ্যান দিয়েছিল, যেটা আমি সংসদে বলছিলাম। ইউ ওয়ান্ট মি টু রিপিট দ্যাট? ওই 100 সাথে আরো 80 দিন যুক্ত হয়েছে। আপনি যে কোনো মানবাধিকার সংস্থার রিপোর্ট নিয়ে দেখেন। 2 হচ্ছে স্বাস্থ্য এবং কর্মসংস্থানের কথা আপনি বলেছেন। আমি স্বাস্থ্যমন্ত্রীকে দেখি বিভিন্ন সময় হাসপাতালগুলো উনি ভিজিট করেন, এবং বাথরুম ময়লা থাকলে অত্যন্ত বিরক্ত হন, বা মেঝে পরিষ্কার না থাকলে উনি রাগ করেন। আমরা গত 15 বছর মিঠু সিন্ডিকেটের কথা শুনেছিলাম। জি, আমরা গত 15 বছর লুটপাট স্বাস্থ্য খাতে, মেশিন কেনার নামে, কয়েক গুণ বেশি টাকা দিয়ে মেশিন আনার নামে, মেশিনগুলোকে দিনের পর দিন ব্যবহার না করে অকার্যকর করার মাধ্যমে এই লুটপাটের গুলো শুনেছিলাম। এগুলো নিয়ে কি আপনারা এখন পর্যন্ত এই সরকারের কোনো বাণী বা কোনো যেটাকে বলে রিপোর্ট দেখেছেন? আমি দেখি নাই। হাম নিয়ে সরকার তো কাজ করছে। হ্যাঁ, 900-র উপর বাচ্চা মারা যাওয়ার পরে, এবং সেই হাম নিয়ে যখন আমি কথা বলেছি, আপনারা সবাই দেখেছেন সেই কথার প্রেক্ষিতে কি কথা হয়েছে। সো কার্ডের ব্যাপার যদি আপনি বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো তো করছে, আজকেও তো। হ্যাঁ, ওটা হচ্ছে যে ভালো উদ্যোগ, নিশ্চয়ই, কেন নয়। কিন্তু মুশকিল হচ্ছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলোকে যদি আপনি এখন কোনোটার নাম কৃষক কার্ড দেন, কোনোটার নাম ফ্যামিলি কার্ড দেন, কোনোটার নাম মহিলা কার্ড দেন, দিতে পারেন। মানে তাহলে সমস্যাটি কোথায়? সরকারের মন্ত্রিসভা আছে, উপদেষ্টারা আছেন, সহকারী উপদেষ্টারা আছেন। আমরা যদি সর্বশেষ বলি, রাশেদের মতো বিদগ্ধ উপদেষ্টারাও সেখানে গিয়েছেন। রাশেদ আবার 2 জন, আপনি কার কথা বলছেন? রাশেদ মাহমুদ তিতুমির না, সর্বশেষ। আচ্ছা, রাশেদ যুগ গণ অধিকার পরিষদ ছিলেন, বিএনপি পরে। মানে উপদেষ্টা পরিষদ তো আছে, মন্ত্রী পরিষদ তো আছে। তো সরকার ওয়ার্ক করতে পারছে না কেন, আপনার অবজারভেশন আর কি? বা সাকসেসফুলি পারছে না কেন, বা ব্যর্থতা আছে কিনা? এক হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য যিনি মূল স্টিয়ারিংয়ে থাকেন, তাকে সব বিষয় জানতে হবে, বিষয়টা তেমন নয়। কিন্তু কাকে দিয়ে কোন বিষয়টা হবে এটা তাকে জানতে হবে, 1। 2 হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অত্যন্ত সফল হয়েছিলেন বিকজ তিনি প্রত্যেকটা ক্ষেত্রে, কে কোন ক্ষেত্রে দক্ষতা আছে, মেধা আছে, সেই ক্ষেত্রে তিনি তাকে যুক্ত করেছেন। 3 হচ্ছে আমরা এর আগে যে অ্যাডভাইজার প্যানেল দেখেছিলাম ব্যাক ইন 2009, 10, 11, 12, হ্যাঁ, যে আওয়ামী লীগের শুরুর দিকটা, আপনি সেই অ্যাডভাইজার প্যানেলের সাথে এই অ্যাডভাইজার প্যানেল একটু চোখ বন্ধ করে আপনি চিন্তা করেন। আমি নাম বলবো না, কারণ আমি কাউকে বড় বা ছোট করার কিছু নাই এখানে। সো দুটো আপনার কিছু না, গুগল করে দেখেন কারা তখন অ্যাডভাইজার ছিল, কারা এখন অ্যাডভাইজার। সো এই বিষয়গুলো খুব পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। না, গুগল করে তো দেখলাম, আপনি স্পষ্ট করে বলেন। না, ওই তো মানে এটা তো পারফরমেন্স উইল স্পিক ফর ইয়োরসেলফ। এখন যেই পারফরমেন্স আপনি দেখছেন সেটার কারণ, সেটার দায়িত্ব আসলে সবাইকে নিতে হবে, এটুকুই আমি বলবো। জি, আমরা শুনবো আপনার। আসে সেই সঙ্গে অন্যান্য যোগ্যতার প্রশ্ন যখন আসে, স্থানীয় সরকারের সবচেয়ে ক্ষুদ্র ইউনিট হচ্ছে ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এই করে করে সেন্ট্রাল পর্যন্ত। তো যদি কিন্তু এমপিদের কাজ না, কিন্তু আমাদেরকে এটা করতে হয়। তো স্থানীয় সরকারে যদি একদম সবচেয়ে নিচের টায়ারে যদি শিক্ষাগত যোগ্যতা স্নাতক নিয়ে আসা হয়, তাহলে সেটা সংসদ সদস্য, সেটা মন্ত্রী, প্রধানমন্ত্রী, সেই পর্যন্ত যাওয়াটাই তো লজিক্যাল। মানে আপনি হঠাৎ কোন আউট অফ নোওয়্যার আপনি স্থানীয় সরকারে কেন স্নাতক চাচ্ছেন? তাতে কি হবে, লাভ হবে যদি করা যায়? জাস্ট একটা রুল দিয়েছে, তো রুল হিয়ারিং এর পরে যদি রুল অ্যাবসলিউট হয়ে যায়, হাইকোর্ট যদি মনে করে রুল অ্যাবসলিউট করবে, তারা করতে পারে, তখন স্নাতকটা বাধ্যতামূলক হবে। এবং তখন যেটা হবে যে ডেফিনেটলি নির্বাচন কমিশন হয়তো অ্যাপিলে যাবে, এবং অ্যাপিলে গেলে কি হয় সেটা তো
সময় বলবে, বাট আমার কাছে অ্যাপিল বা কোর্টের ব্যাপার না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি শিক্ষাগত যোগ্যতার একটা মিনিমাম লেভেল নির্ধারণ করে দেওয়া উচিত। জি, আপনি একদম আগে একটা কথা বললেন যে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর 2-3 দিন আগেও আমরা দুই দেশের সংবাদ মাধ্যমের খবর পাচ্ছিলাম যে হয়তোবা যাচ্ছেন, কিন্তু আজকে কিন্তু এটি স্পষ্ট হয়ে গেছে আমাদের দিক থেকেও। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AK-M শহীদুল করিম তিনি বলছেন অনুকূল পরিবেশ তৈরি না হলে এটি সম্ভব না, মানে হচ্ছে না। আমরা একটু দেখি, অল্প একটু দেখি। On the possibility of a budgetary visit by এবং উসমান হাদির যা মানে যারা মামলার আসামি তারা ওখানে গ্রেপ্তার হয়েছেন, এই শর্তগুলো খুব সামনে চলে আসছে। তো ওদিকে কিন্তু নাহিদ ইসলাম আবার কয়েকদিন আগে বলেছিলেন এনসিপির যে এগুলো একটা ডেট নির্ধারণ করতে হবে, যে শেখ হাসিনাকে কোন দিন ফেরত আনা হবে, এগুলো নির্ধারণ করার আগে কিন্তু যাওয়া যাবে না ভারতে। আবার আরেকজন এনসিপি নেতা বলছেন উনি যদি ভারতে যান এটি একটি জাতির প্রতি গাদ্দারি হবে। এই ভারত ইস্যুটা এখন কোন পর্যায়ে যাচ্ছে, মানে শেখ হাসিনাকে আরও মানে অন্য কোনো ফিল্ডে যদি তার ক্যাপাসিটি থাকে সেই দিকে তারা ইনভেস্ট করে। সেই কারণে আপনি দেখবেন যে মানে মুখ খুললে আপনি বুঝবেন যে মানে দ্য ব্যাকগ্রাউন্ড শোজ এভরিওয়্যার, বাট ব্রিলিয়ান্স যদি তাদের থাকে, মেধা যদি থাকে, জামাত তাদেরকে ইয়ে করে, নার্চার করে। আপনি যা বলছেন, আর দিস ক্রিটিক অফ দি জামাত ইসলাম অর ইউরোজাইজিং? This is my analysis. This is I'm neither criticizing them nor I'm in favor of them, but I'm just মানে খুবই অবজেক্টিভ অ্যানালিসিস, very objective analysis because I'm not a part of Jamaat. So মানে অবজেক্টিভ অ্যানালিসিসই এরকম বলছে ইট ইজ এ ভেরি ডিসিপ্লিন পার্টি, yeah, ভেরি কি বলা যায়, well organized. অর্গানাইজ তো বটেই, খুবই প্ল্যান মাফিক চলে এবং একদম। সেরকম করেই যাচ্ছে। একদম। তো সেই পার্টি কি কারণে 5 বছর পর্যন্ত অপেক্ষা করবে? তাদের তো একটা রিস্কও আছে যে এর মধ্যে আওয়ামী লীগ ফিরেও আসতে পারে। মানে আমি একবারও 5 বছর বলি নাই, আমি বলছি তারা অপেক্ষা করবে যতদিন পর্যন্ত না তারা মেজরিটি পাবে বলে তারা মনে করবে। যেই মুহূর্তে তারা বুঝবে সরকারের ফেলিয়ার যত বাড়তে থাকবে, আওয়ামী লীগকে যদি আপনি মাঠের বাইরে রাখতে পারেন তাহলে হয়তো 2 বছর, 3 বছর, 2.5 বছর, যখন তারা বুঝবে যে 77 উইল বি 152, তখনই সিনারিও আলাদা হয়ে যাবে। এটা কি বোঝা সম্ভব মনে করেন? ওদের ডেফিনেটলি পরিসংখ্যান আছে, দে হ্যাভ देयर ওন ক্যালকুলেশন, একেবারে তাদের অ্যানালিসিস আছে, তাদের ডেটা আছে, এবং এইসব ব্যাপারে তারা অনেক গুছানো বলে আমার ধারণা। অল দিস আর গোইং ইন देयर ফেভার উইথ টোটাল ইউলোজাইজেশন, টোটাল। না মানে অবজেক্টিভ রিয়েলিটি হতেও পারে, হ্যাঁ হতে পারে, সেটা অস্বীকার করছি না, হতে পারে। কিন্তু এটা ঠিক যে প্রথম আপনার বিগিনিংটা এরকম মনে হয়েছিল যে যখন আপনি বলছেন যেটা এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট, কিন্তু এখন আবার বলছে খুবই ক্যালকুলেটিভ ওয়েতে তারা অপোজ করছে। Absolutely. কিন্তু এখানে আবার প্রশ্নটা এরকম আসে যে ধরেন তারা যদি এতই পারে তাহলে হোয়াই নট দে ট্রাই টু মেক ইট আর্লিয়ার? মানা ভাই, আসলে মাঠে এতদিন দুটো দলের রাজত্ব ছিল, দ্বিদলীয় ব্যবস্থা, 1। 2 হলো 71-এর একটা বিশাল ব্যাগেজ তাদের উপর ছিল এবং আছে। 3 হলো তারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল না হলে এত বছর টিকে থাকবার কথা না। নিশ্চয়ই। সেই 41 সাল 42 সালে তাদের জন্ম, তারপরে ধীরে 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 3টা জমানা পার হলো, ভারত উপমহাদেশ, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। সো এবং প্রত্যেকটা সময় তারা হিস্ট্রির উল্টো দিকে দাঁড়িয়েছে। 47-এ তারা একরকম চেয়েছে, 71-এ তারা একরকম চেয়েছে, কিন্তু ঘটনাগুলো ঘটেছে কিন্তু ডিসফেভারে, তাদের ডিসফেভারে। সো সেই জায়গাগুলো অতিক্রম করে এসে এখানে এসে দাঁড়ানো, ধৈর্য আছে, যেটাকে আমরা পারসিভিয়ারেন্স বলি, খুব পারসিভিয়ারেন্স তাদের অসাধারণ, লেগে থাকা। সো এই লেগে থাকা তো একসময় না একসময় কাজে দিবে না, কিন্তু গেছে সেটা মানে ধরেন ইন্ডিয়াতে জামাত ইসলাম খুব টিকে গেছে এরকম বলবেন? একদম না, পাকিস্তানেও না, তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু টিকে গেছে। বাংলাদেশে তো তাদেরকে এত পারসিভিয়ারেন্স, হ্যাঁ স্বাধীনতার পরে করতেছে, স্বাধীনতা এত বড় একটা যুদ্ধ তারা বিরোধিতা করেছিল, ফলে ন্যাচারালি এটা হবে যে মানুষ তাদেরকে রিজেক্ট করবে, মানুষ তাদেরকে হেট করবে, তাদেরকে সে ক্যাম্পেইন করা ইজি হবে, তারা আসতে পারেনি। এইবার যে এলো সেটাও কিন্তু একটা দেখেন, মানে এটাকে কি বলবেন, এরকম একটা ঘটনা ঘটে গেল যেটা জামাতও সম্ভবত ঘটবার আগে কল্পনাই করতে পারি নাই।
মানে ভাই মানে আমরা বলছি যে তারা খুবই প্ল্যান করে করেছে, কিন্তু 24-এর এই অভ্যুত্থান তো স্পন্টেনিয়াস। ওয়েল, অনেক রকম ব্যাখ্যা আছে, অনেক রকম মতামত আছে আমরা বাজারে। বিভিন্ন মতে চর্চা করছি তো কেবল, অনেক রকম। আমি অন্তত সিদ্ধান্তের কথা বলছি না, আমিও না, একদম না, কারণ এটা নিয়ে অনেক রকম ব্যাখ্যা বিভিন্ন কর্নার থেকে আসতেছে। সো এবং আমি মনে করি যে দুটো দল, বিএনপি এবং আওয়ামী লীগ, যত বেশি মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হবে তাদের নিজস্ব কর্মকাণ্ডের দ্বারা, তত বেশি কিন্তু ওই ভোটটা কিছু অংশ অন্তত জামাতের দিকে যেতে থাকবে। এবং নতুন প্রজন্ম কিন্তু স্বাধীনতার কত 55 বছর পার হয়ে গেছে। সো ওটার সাথেও কিন্তু সময়ের একটা গ্যাপ বাড়ছে। আপনার চোখে দেখা মুক্তিযুদ্ধ একটা 20 বছরের ছেলে কিন্তু সেভাবে ধারণ করবে না, বা করে না, বা করছে না। জি। এবং তারা দেখেছে মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনীতি দীর্ঘ সময় বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি হয়েছে, এখনো হচ্ছে। সো ওদের চোখে কিন্তু এই যে আবেগটা, এটা ধীরে ধীরে অপসৃয়মান, ধীরে ধীরে মুছতে থাকবে। এবং আমি খুব অবাক হব না যদি সেই জায়গায় এই আবেগটা শেয়ারই করে না, তো তারা সেই আবেগ ধারণ করে না, বিকজ দে ডিড সি ইট ফর দেমসেলভস। তো তখন কি হচ্ছে যে ওরা যা তাদের চোখের সামনে নেই, ওই আবেগ কিন্তু এটা একটা বাড়ানো আবেগ, কিছুটা বইয়ে বইয়ে পড়া, সিনেমায় দেখা, গান শোনা, বাবা মার কাছে শোনা, ওইটা ওই আবেগটা যে আমার মধ্যে হবে না, ওটা তো হবে না। এবং যারা মুক্তিযুদ্ধ নিজের চোখে দেখেছেন, সেই 71-ও যার জন্ম হয়েছে তার বয়স এখন 55, তো ওই সময় যার বয়স 20 সে এখন 75, সে দাদা নানা হয়ে গেছে, তাই না? সো নাতি নাতনিদের সাথে সেই গল্পের মাধ্যমে হয়তো বিষয়টা ধারণ করছে। আর আজকালকার ছেলে মেয়েরা কিন্তু অত বই পড়ে না, মান্না ভাই, এটাও আমাদেরকে মানতে হবে। তাদের ইজিয়েস্ট কুইকেস্ট ওয়ে হচ্ছে চ্যাট জিপিটিকে তারা জিজ্ঞেস করে, এআই কে জিজ্ঞেস করে, এখন এআই তার মতো করে বলে। সো এইরকম একটা জমানায় আপনি সেই আবেগ, সেই ভালোবাসা, সেই অনুভূতি ধরে রেখে নতুন প্রজন্মকে কেবলমাত্র 71 দিয়ে আসলে বা মানে ওই আবেগটা দিয়ে, ওই শুদ্ধতম আবেগটা দিয়ে আসলে কতটুকু আমরা আমাদের প্রজন্মকে চালাতে পারবো, পরবর্তী প্রজন্মকে, এটাও আমার একটা বড় প্রশ্ন। যদিও আমার সাবজেক্ট এত নিষ্ঠুর এবং এত আত্মকেন্দ্রিক সমাজ, আমরা এরকম সমাজে তো বেড়ে উঠি নাই, মান্না ভাই। এখন আমিও তো মাঝ বয়স হয়ে গেছে, তাই না? সো আমাদের বেড়ে ওঠাও তো আসলে আমি 30-40 বছর আগের কথা বলছি। সেই সময়কার সমাজের সাথে তো আপনি এই মেকানিক্যাল সময়ের কোনো তুলনা করতে পারবেন না, হয় না, হচ্ছে না। মানে আমি একটু দর্শকদের থেকে সবাই চাইছি একটা ঘটনা বলবো। মানে আপনি তো মাঝ বয়স বললেন, আমার তো প্রায় শেষ বয়স পড়া উচিত, 76। আমি হেমন্তের গান পছন্দ করি। আমাদের জেনারেশন সবাই হেমন্ত, মানে হেমন্ত, তারপরে ধরে যে সন্ধ্যা কিংবা উত্তম কুমার, সুচিত্রা সেন, এগুলোর পাগল আমরা এখনও আছি। তো আমি এক রাত্রেবেলা 10টার দিকে আমার ঘরে লাইটটা নিভিয়ে দিয়ে একটা ডিম লাইট জ্বালিয়ে গান শুনছি, পড়ছি না, পড়তে পড়তে গান শুনছি, দরজাটা ভেজানো। আমার ছেলে তখন দেশে আছে, ও তখন গ্রেড 9-এ পড়ে, বেশ কয়েক বছর আগের কথা। দরজাটা খুলে ঢুকে আমার পাশে দাঁড়ালো। তাই ভাবছি কিছু হয়তো বলবে টলবে, আমি অপেক্ষা করতে লাগলাম। সে কিছু বলে না, কিছু। আমি জিজ্ঞেস করছি, কি আব্বু কিছু বলবে? আমি বলছি, কী করছো? আমাকে জিজ্ঞেস করছে। ডোন্ট ইউ সি, আমি তো গান শুনছি। এগুলো গান? আমি বললাম, তুমি জানো গান কে গেয়েছে? আমার তো জানার দরকার নেই, এগুলো কি গান নাকি? আমি বললাম যেটা হেমন্তের গান, হি ইজ সাচ এ বিগ আর্টিস্ট, এই ওই যা বলার। এইসব গান শুনে বিপ্লব করতে পারবে না, আর যাই কেউ সমাজ বদলাতে পারবে না। ও বেরিয়ে চলে গেল। তো মানে এইটা দিয়ে একটা তো আপনি বললেন ক্রুয়েল সোসাইটি, আপনি রাখলাম বাজে। এই প্রেক্ষিতে আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি নিজে তো বিএনপি করেছেন, এই যে আপনি বললেন যেগুলো, এগুলো বিএনপি লিডারশিপ বোঝে না? বোঝে? মান্না ভাই, এটা তো আমার পক্ষে বলা মুশকিল, কারণ আমি যখন বিএনপি করেছি, আমি একেবারেই খুবই ছোট একজন কর্মী হিসেবে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি, কাছ থেকে দেখেছি, এবং ভীষণ রকম ওনার স্নেহ পেয়েছি। খুব ছোট, মানে খুব ছোট না। আপনি যখন মানে এমপি ছিলেন আগে, তখন তো জানি না, আমি তো এই দলের সাথে যুক্ত হয়েছি 12 সালে, 2012 সালে।
2012 আজকে তো 14 বছর আগে। 14 বছর আগে। তো আপনি যদি এখন মাঝ বয়সী হন তাহলে তখন পরিপূর্ণ বয়সে। না, আমি রাজনীতিতে When you ওই understand বয়সটাকে আমি everything. ছোটই বলবো, একটা আর্লি 30s এর মেয়ে রাজনীতিতে ডেফিনেটলি ইয়াংই বলবো আমি। মানে যেমন ধরেন আমি বলি, আমিও জাসদ করতাম, আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। যোগ দেবার আগেই আমার কতগুলো ধারণা হয়েছে আওয়ামী লীগ সম্পর্কে। কীরকম, ধরেন আমি প্রথম জেলে যখন গেছি, জেলে ঢুকলাম, পরের সকালে আমি লক আপের পরে গেছি, পরের সকালবেলা একদম সব নেতারা চলেছেন যারা ওই ডিঙ্গু জেলে ছিলেন, যেখানে গুলি হয়েছে, এই তাজউদ্দিন সাহেবরা মারা গেছেন, সেটাতে কোরবান আলী সাহেব আছেন, আব্দুল আজিজ সাহেব আছেন, শেখ আজিজ, আব্দুল সামাদ আজাদ, এরা সবাই। এবং তারা তো আমাকে আগে থেকে চেনেন, আমি একসময় ছাত্রলীগ তো করতাম। তো তারা এসে আমাকে জিজ্ঞেস করছে, খবর কি দেশের বলো তো? খবর আর কি, তো এই বললাম যে আমি দেখছি। তারা খুবই ডিসপ্লিজড আমার উপরে। কী জানতে চান? কাদের সিদ্দিকীর কী খবর? কাদের সিদ্দিকীর তো কোনো খবর নাই। তুমি খবরই রাখো না, কাদের সিদ্দিকী তো এখন যমুনার পাড়ে, তারা আমাকে বলছেন। সো মানে ওই রকম লিডারশিপে এরকম কথা বললো, তাতে আমি তাদের সম্পর্কে একটা ধারণা নিলাম। হতে পারে একটা ভুল, জেলের মধ্যে তত্ত্ব গেছে। পরবর্তী সময়েও আওয়ামী লীগ কখনো বুঝতেই পারেনি যে জামাত এরকম করে বেড়ে উঠছে, কখনো না। অথচ বোঝা যেত তাদেরটা, না বোঝার কথা না। তো আমি মনে করি ওরকম করে, যেমন আমি দলকে চিনি, আপনি যে বয়স আছেন আপনি তো বলতে চান না, বা আমি আপনাকে প্রেস করছি না যে বিএনপি বুঝতে পারবে না, সেটা কথা না, বুঝতে পারা উচিত। এবং আমার এই মানে আপনাকে প্রশ্ন করবার ছিলাম, আমি সেটা এখন করিনি। সেটা হচ্ছে যে মানে এই যে সেদিন জিয়া মানে তারেক জিয়া ইয়েতে গেলেন না, চিরং গেলেন, সেখানে গিয়ে উনি বাবুনগরীর সঙ্গে দেখা করেছেন। এবং পত্রিকায় তো লেখা টেখা দেখেছেন যে মানে হেফাজতকে পক্ষপুটে আনার জন্য একটা চেষ্টা এগেন্স্ট জামাত। তো মানে এইটা করতে হবে, তবে সেখানে ওপেনলি তো বক্তৃতা উনি করেনি। মানে জামাতকে তারা খুব বড় একটা কিছু শক্তি মনে করছে, না হলে এই মুভটা করবে কেন, তো বোঝা যায়। এখন যদি আপনার মনে হয় যে ওনারা বুঝতে পারছে, তাহলে তো হয়েই গেল। না, বুঝতে পারছি। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে প্রসেস করে আসছে এরকম করে ভিতর থেকে, এইটা বুঝতে পারছে কিনা। তাহলে তারা একটা এনিমি তো পলিটিক্সে রাখতে হয় সামনে, ইউ ফাইট এগেনস্ট হোম, সেই অর্থে দেখাতে পারে তারা হয়তো। কথা বলতে আমি বেশি কিন্তু বলছি। আমার কাছে মনে হয় যে বিরাট একটা ফিল্ড কিন্তু সেন্টার লেফটে রয়ে গেছে, যেটা কেউ এক্সপ্লোর করছে না। রাইট, ফার রাইট, সেন্টার রাইটের দিকেই ঘুরপাক খাচ্ছে রাজনীতি, কিন্তু 50% তো সেন্টার লেফট অ্যান্ড ফার লেফটের দিকে আছে, সেদিকে তো কেউ যাচ্ছে না। সো এই ভ্যাকুয়ামটা আপনি যতদিন রেখে দেবেন, ততদিন আওয়ামী লীগের ফিরে আসা আপনি মানে অবধারিত হিসেবে ধরে নিতে পারেন, যতদিন পর্যন্ত ওই লেফট এবং সেন্টার লেফটের ভ্যাকুয়ামটা পূরণ না হচ্ছে। আমি মনে করি তাদের আসা অবধারিত। ভ্যাকুয়াম তো পূরণ হতে হবে, কেউ যদি সেই দিকে নজর না ফোর্স হবে আওয়ামী লীগে যতদিন না আসে। হ্যাঁ, যতদিন। তাহলে কি হচ্ছে আপনি দেখেন, সবাই তো রাইটের দিকে গাদাগাদিটা করছে, সেন্টার রাইট, ফার রাইট, এখানেই তো ঘুরপাকটা খাচ্ছে। তো বাকি 50% তো আর ওইদিকে কেউ নাই, তাই না? অনেক সেন্টার রাইট অ্যান্ড ফার রাইট, কিন্তু লেফটের একটা বিরাট অংশ খালি আছে। এখন আমরা যেটা বিরতির সময় আলোচনা করছিলাম, যে অনেকগুলো লেফটিস্ট পার্টি বাংলাদেশে আছে, এবং পুরোপুরি লেফট না হলেও সেন্টার লেফটে আছে, ওয়েলফেয়ার পার্টি, যারা ওয়েলফেয়ারের কথা বলে সেই পার্টিগুলো আছে, কিন্তু কেন তারা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারছে না? আমার কাছে মনে হয় এর একটু আমাকে একটা মানে মাঝে মাঝে আপনাকে ইন্টারফেয়ার করতে হচ্ছে, বা ইয়ে করবেন সেটা কেন? এটা কতটুকু ধারণ করে, কতটুকু বিশ্বাস করে, কতটুকু ইমপ্লিমেন্ট করে। কারণ ইমপ্লিমেন্টেশনের জায়গায় কিন্তু বড় বড় 3টা দলই গেছে, যে 3টার কথা, 4টার মধ্যে 3টাই কিন্তু তারা চাইলে ইমপ্লিমেন্ট করার পরিস্থিতিতে গেছে, তারা ক্ষমতায় গেছে। 10 বছর, 20 বছর, 25 বছর এক একটা দল ক্ষমতায় ছিল। এরশাদ 10 বছর, বিএনপি জিয়াউর রহমানের আমল ধরলে 14 বছর, আর শেখ হাসিনা তো এক নাগারেই 15 বছর, প্লাস তার আগে আরো 10 বছর। ধারণ তো নিশ্চয়ই করে না, করলে সবচেয়ে বড় ম্যানিফেস্টেশন তো তাদের বাজেটে দেখা যেত, অ্যাবসলিউটলি, কিন্তু সেইটা দেখা যায়নি। শিক্ষায় এখনো 2-এর কম, স্বাস্থ্যে 1-এর কম। সো সুতরাং বোঝাই যায় ওয়েলফেয়ার কতটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেন তাহলে আমাদের ওয়েলফেয়ারের কথা যারা ইমপ্লিমেন্ট করবে বলে এখনো বলে যাচ্ছে, বা লেফট পলিটিক্স যারা
কৃষক শ্রমিক মজুরের দোহাই দিয়ে রাজনীতি করছে, তারা কেন মানুষ অ্যাট্রাক্ট করতে পারছে না? আমি কোনো দলের নাম অবভিয়াসলি বলবো না, কিন্তু তারা কেন করতে পারছে না? তার কয়েকটা কারণের মধ্যে একটা আমার কাছে মনে হয় যে তাদের রাজনীতিটা কোনো একটা জায়গায় গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে যায়, পিপলের সাথে কানেক্ট করতে পারে না। মানুষের সাথে কানেক্ট করতে হলে আপনাকে একদম মানুষের সাথে মিশে গিয়ে তাকে বোঝাতে হবে। বেশিরভাগ বাম রাজনীতিবিদের সঙ্গে আমি ব্যক্তিগত আলাপচারিতায় গিয়ে আমার কাছে মনে হয়েছে ব্রাহ্মণ এবং ব্রাত্যের মধ্যে আলাপ হচ্ছে। আমি ব্রাত্য, তারা ব্রাহ্মণ, কারণ আমি বিএনপি করি, মানে কিছুদিন আগে পর্যন্ত বিএনপি করতাম। সো আমি তাদের চেয়ে মেধায় খাটো, আমি তাদের চেয়ে পড়াশোনায় খাটো, আমি তাদের চেয়ে বোধ বুদ্ধিতে খাটো, আমি তাদের চেয়ে রাজনৈতিক জ্ঞানের প্রজ্ঞায় খাটো। এবং অনেকে তো আমাকে মুখের উপর বলেছে, আপনি পড়াশোনা করেন, আপনি কিভাবে বিএনপি এর মতো একটা দল করেন বা আওয়ামী লীগের মতো একটা দল, মানে আপনাদেরকে হয়তো প্রশ্ন করবে যে আওয়ামী লীগের সাথে আপনি কিভাবে ছিলেন। সো এই যে নিজেকে ব্রাহ্মণ ভাবার একটা প্রবণতা আমি বাম রাজনীতিবিদদের অনেকের মধ্যে দেখি, আমি সবার মধ্যে বলবো না, তবে আমার কাছে মনে হয় যারা একেবারে মাটির মানুষের কথা বলে তাদের আরো অনেক বেশি গ্রাউন্ডেড হয়ে পলিটিক্স করার কথা ছিল, সেটা তারা করে নাই। এক, দুই হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা দীর্ঘ সময়ের ধরে এই যে একটা অভ্যস্ততা গত 30-40-50 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে গেড়ে বসেছে যে আমি খালি হাতে আসব এবং যে কোনো উপায়ে ধনী হয়ে বের হব, সেটা একটা বড় রোল প্লে করেছে। যে আমরা আলাপ করছিলাম যে বড় দলগুলোর পিছনে যায় কেন, ওয়েলফেয়ারের কথা যারা বলে তাদের কাছে যায় না। 3 নাম্বার যেটা আমার কাছে মনে হয় যে পলিটিক্সটা এখন খুব এক্সপেন্সিভ হয়ে গেছে মান্না ভাই, ইটস ভেরি এক্সপেন্সিভ। আনলেস ইউ হ্যাভ সাম মানে অবৈধ ব্যবসা অ্যান্ড ইলিগাল সোর্স অফ ইনকাম, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ, ভেরি ডিফিকাল্ট। এবং এক একটা ইলেকশনে আমি যখন আমার সহকর্মীদেরকে জিজ্ঞেস করি যে অনেস্টলি বলেন কত টাকা আপনাদের খরচ হয়েছে, আনবিলিভেবল অ্যামাউন্ট। সেখানে তো আমি তো পিনাট, আমি তো যেটা খরচ করছি ওটা পিনাট আমি বলবো। হ্যাঁ, এই যে ইলেকশন কমিশনে বলে দেয় 25 লক্ষ টাকা, এটার কোনো সুপারভিশন আছে? এইটার কোনো কিছু আছে ভাই আমাকে বলেন। সো এগুলোই নির্বাচন কমিশনও জানে 25 লাখ না 25 কোটি খরচ হবে, আর যে নামের সেও জানে। এখন বাম রাজনীতি যারা করেন, আদর্শের কথা বলেন এবং কিছুটা আদর্শের চর্চা তারা করেনও, এবং অনেক বেটার আমার কাছে মনে হয় যে বর্জুয়া দলগুলোর তুলনায় তাদের ব্যক্তিগত জীবনচরিত যদি আমরা তুলনা করি, কেউ ফেরেশতা না, বাট ইফ ইউ কম্পেয়ার, সো সেই জায়গায়ও তারা কিছুটা পিছনে পড়ে যায় অর্থের দিক থেকে, পেশি শক্তির দিক থেকে। পলিটিক্সে যেটা হয় কি মানা ভাই, এখন পলিটিক্সে আপনার বয়ানের সাথে যদি মাঠের সম্পর্কটা যুক্ত না হয়, আপনি বলছেন খুব ভালো, আপনি লিখছেন খুব ভালো, আপনার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, কিন্তু সেটা যদি আপনি সহজভাবে সাধারণ মানুষের মধ্যে ডিসিমিনেট করে দিতে না পারেন এবং ডিসিমিনেট করে সেই জায়গায় কানেক্ট করে তাদেরকে আপনার পেছনে নিয়ে আসতে না পারেন, তাহলে তো আপনি রাদার একজন আমি বলবো যে বুদ্ধিজীবী কিংবা একজন সিভিল সোসাইটি মেম্বার যেটা করছে, কিন্তু পলিটিশিয়ান হতে হলে তো আপনাকে ওই সেতু বন্ধটা রচনা করতে হবে। ওই সেতু বন্ধ না হলে তো মুশকিল। আপনি বুঝতে পারছেন কি আপনি একটা নতুন মানে স্কুল অফ থটের কথা বলছেন এক অর্থে। কীরকম আমি বলি, ধরেন এখন প্রায় সবাই বলে ভাই বাম দিয়ে আর কিছু হবে না, বামরা শেষ হয়ে গেছে, বামদের দিয়ে কোনো কাজই হবে না। মানে আমি অন্তত আমার সামনাসামনি অনেকেই বলতে দেখেছি বাম মোর্চা তো একটা আছে, একটা না দুটো মোর্চা বা বেশিও থাকতে পারে, তাদেরকে বলে ভাই এগুলো বাম টাম করে কোনো লাভ আছে, এগুলো বাদ দিয়ে দেন। মানে পার্টিকুলারলি সোভিয়েত ইউনিয়নের পতনের পরে, ইস্ট ইউরোপের পতনের পরে এবং সর্বশেষ চায়নারও তো ক্যারেক্টার বোঝা মুশকিল। তো এগুলোর কারণে ওই কথাটা তাদেরকে বেশি করে বলে, এবং তারা বলতে চায় যে বরঞ্চ যেটা আপনি বলছেন মানে লেফট অফ দি সেন্টার বা সেন্ট্রাল লেফট যেরকম করে বলেন, ওই রকম কিছু হলে বোধহয় বেশি ভালো হয় এরকম বলে। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে এরকম করে ডাইরেক্ট কোনো কথা বলা হয়নি, সেখানে আইদার লেফট অর রাইট। মাটিটা একটু ডিফারেন্ট। আমি এটাকে সোভিয়েত ইউনিয়নের মাটির সাথেও তুলনা করতে পারি না, চায়নার মাটির সাথেও তুলনা করতে। আমার মাটি ইজ ডিফারেন্ট। আমার মাটিতে বিএনপি কেন এত জনপ্রিয় হলো, এই প্রশ্ন যদি আমি করি, হ্যাঁ, তাহলে আপনি দেখবেন যে বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলটা সুশাসন, সততা এবং সেই সাথে একটা মাইল্ড ধর্মের মিশ্রণও কিন্তু কাজ করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ
তারা হয়তো ফ্যানাটিক না, কিন্তু তারা আবার রাজনীতি থেকে ধর্মকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেখা যেটাকে বলা হয় সেটাতেও খুব একটা অভ্যস্ত না। তারা একরকম জগা খিচুড়ির মধ্যে থাকতে পছন্দ করে। আমি কিন্তু আজকে একেবারে কথা বলছি বার্ডস আই ভিউ থেকে, যেটা আমার অবজারভেশন। এগুলা কোনোটাই আমি ভালো বা মন্দ বলছি না, হ্যাঁ, আমি কোনোটাকেই কোনো সাপোর্টও করছি না, অপোজও করছি, আমি শুধু যা দেখেছি যা দেখছি আমি তাই বলছি। সো আমাদের মগজে মননে বামদের ব্যাপারে কথা বলতে গেলে সাধারণ মানুষের একটা জিনিস কাজ করে যে ওরা তো হয়তো ঠিক মানে আমরা যেভাবে ধর্মের করি ব্যক্তি জীবনে করি, ওনারা হয়তো ব্যক্তি জীবনেও খুব একটা ধার্মিক নন। এগুলো মানুষের ব্যাক অফ দ্য মাইন্ডে একরকম কাজ করে। তার চেয়ে যারা একটু হয়তো লেফট চিন্তাধারা পছন্দ করে, সেকুলারিজম পছন্দ করে, ডেমোক্রেসি চায়, আবার একটু ওয়েলফেয়ারও চায়, তারা আবার একটু শিল্প সংস্কৃতির দিকে আগ্রহ আছে, তারা মনে করে আওয়ামী লীগ ইজ আ বেটার অপশন। আবার যারা মনে করে যে না, অত শিল্প সংস্কৃতির করলে আমাদের খাঁটি যেই ইমান সেটা হয়তো অত মজবুত থাকবে না, তারা মনে করে আচ্ছা বিএনপি, তারা কিন্তু আবার জামাতে যাবে না, অত ফার রাইটে তারা যাবে না, তারা একটু ঝুঁকে হয়, একটু আওয়ামী লীগের দিকে ঝুঁকে, তাহলে ধর্মও থাকলো আবার সেকুলারিজমও চললো, সংস্কৃতির চর্চাও হলো আবার ধর্ম চর্চাও করা গেল, তারা কিন্তু আবার ফার লেফটের দিকে ঢুকবে না। সো এটা হচ্ছে ব্যাপারটা। আমরা আসলে আমাদের মাটিটা ইজ লিটল ডিফারেন্ট। সো আমি আগের যে কারণগুলো বললাম সেগুলারও একটা রোল আছে এর মধ্যে, এক ধরনের বিচ্ছিন্নতা আছে বামদের সাথে, আবার সেই সঙ্গে এই ধর্মের ব্যাপারটাও কোনো না কোনো জায়গায় গিয়ে কানেক্টেড। আপনি খুব ইটস এ ফ্যাক্ট, উনি মার্শাল দিয়েই এসেছিলেন, আরবি থেকে এসেছিলেন, আরবিকে ইউজ করেই উনি আরবিতে থেকেই পলিটিক্সটা করেছিলেন। বাট ইনস্পাইট অফ দোজ, এবং তার আমলে কর্নেল তারের ফাঁসি হয়েছিল, তারপরেও কিন্তু উনি ড্যাম পপুলার ছিলেন। তার কারণটা কি জানেন? তার কারণ হচ্ছে মানুষ কিন্তু ভান বুঝতে পারে। আমি আমার নিজের অল্প ছোট্ট রাজনৈতিক জীবনে আমি দেখেছি মানুষ ভান এবং আসল বুঝতে পারে। উনি সত্যি সৎ ছিলেন, মানে দেখানো লোক দেখানো সৎ না, হি ওয়াজ ড্যাম ব্লাডি অনেস্ট। এইরকম অনেস্টি পলিটিশিয়ানদের মধ্যে মানুষ দেখে নাই, কম দেখছে। ৭২ থেকে ৭৫ সেটার একটা অভাব ছিল। একদিকে দুর্ভিক্ষ হচ্ছে, আরেকদিকে সোনার মুকুটের বিয়ে হচ্ছে। সো মানুষ এই বিষয়গুলো আমরা মানুষকে কেন যেন মিসরিড করি, আমরা বুঝতে ভুল করি। আমরা মনে করি যে ওই সকালে উঠে তো চশমা পরে পত্রিকা পড়ে না, ওরা মনে হয় বুঝে না। মান্না ভাই, মানুষ যে কি পরিমাণ বুঝে, আপনাকে আমাকে রাজনীতি ৩ বার বুঝায় ছাড়তে পারবে গ্রামের ওই কৃষক। এটা আমরা বুঝতে ভুল করি, বা আমরা আরো বেশি ভুল করে, এই কারণে এত গ্যাপ তৈরি হয়। সো সাধারণ মানুষ বুঝছিল যে জিয়াউর রহমান সৎ, এই লোকটাকে ভোট দিলে উনি ওনার আত্মীয় স্বজনকে প্রোভাইড করবে না, উনি ওনার ওয়াইফকে, ওনার বাচ্চাদেরকে তাদের জন্য বাড়ি কিনবে না, জমি রাখবে না, এই লোকটা আসলেই সৎ। এইটা ছিল তার সবচেয়ে বড় ইউএসপি। সেকেন্ড ইউএসপি হচ্ছে কেন সে পপুলার হলো, ওই নবরত্নের মতো উনি ওনার ক্যাবিনেট সাজাইছে, যেখানে যে ভালো, যেই জায়গায় যেই ফিল্ডে যে ভালো, দরকার হয় তার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে হলেও তিনি তার ক্যাবিনেটে, তার দলে সেই ব্যক্তিকে ইনক্লুড করেছেন। প্রধানমন্ত্রী শাহজিউর রহমান সম্পর্কে কি বলবেন? প্রচন্ড রকম সমালোচনা হয়েছিল, যিনি পাকিস্তানের পক্ষে গিয়ে জাতিসংঘে একদম খোলামেলা কেয়ার করেনি, খোলামেলা করেনি, কারণ তার ব্যক্তিগত ক্যারিশমা ছিল ওই রকম। শাহজিজের না, জিয়াউর রহমানের অনেক কিছু মানুষ ইগনোর করে গেছে। ওই যে জুলাইয়ের ইয়েটা আমি আপনার এখানে আবার আনি। আমি আপনাকে শুরুতে কি বলেছি, আই এম আ পলিটিশিয়ান। জুলাই চার্টার লং রানে বাংলাদেশের জন্য একটা প্রভাব রাখবে আনডাউটেডলি, কিন্তু আমার আজকের সমস্যাটা কি, আমি সেটা নিয়ে কথা বলতে বেশি আগ্রহী। সো মানুষ চিন্তা করেছে রাজাকারকে পদ দিয়ে, ঠিক আছে এটা আমার পছন্দ হয় নাই অনেকের, কিন্তু আমার আজকের দৈনন্দিন জীবনে যেই সমস্যাগুলো আমি অতীতে ফেস করছি সেখান থেকে আমাকে এই সরকার কতটা রিলিফ দেওয়ার চেষ্টা করতেছে, আমার লাইফটাকে ইজি করার কতটা চেষ্টা করছে, এই হিসাবগুলো কিন্তু মানুষ করে। মানে ধরেন আমি যদি আপনাকে সবাই, তারপর সেই দলটা দাঁড়িয়েছে এবং সেই দল এখন দেশের ১ নম্বর দল। অতীতেও যখন সবাই আওয়ামী লীগকে ১ নম্বর দল বলেছিল, ট্র্যাডিশন ওই মিলে মিলে হয়তো বলা গেছে, কিন্তু এখন যদি আপনি দুটোর কম্পেয়ার করেন তাহলে কোনটা কার চেয়ে বড় সেটা বলা খুব মুশকিল হয়ে যাবে। আর আওয়ামী লীগ এত বড় একটা স্বাধীনতা যুদ্ধে
এক ফর্মে তো নেতৃত্বই দিয়েছে। নিশ্চয়ই। তো তারপরেও সেই আওয়ামী লীগ মাত্র 3.5 বছরের মাথায় এই যে গেল, আর তো ওই পপুলারিটি পেলই না। রিজন কি? এইটার একটা বড় কৃতিত্ব আমাদের ভালো কারো কারো নাও লাগতে পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। পুরো 80s উনি ওনার একটা ডিফারেন্ট ইমেজ তৈরি করতে পেরেছিলেন বাংলাদেশের রাজনীতিতে এবং সাধারণ মানুষের মধ্যে। ওই যে আমি বলেছিলাম মানুষ ভান আর সত্যটা খুব বুঝে, মান্না ভাই এত বুঝে যেটা অবাক হতে হয়, এত বুঝে যে এই মানুষটা যা বলেছেন তাই করেছেন, যা বিশ্বাস করেছেন তাই বলেছেন। কোনো রকম ভান ভনিতা, মানুষকে মানে ডাইভার্ট করা, এটা বেগম জিয়া করেন নাই। সো এই যে 10 বছর মাঠে ঘাটে ওনার রিলেন্টলেস ছুটে চলা, দ্যাট পেইড দ্য পার্টি অফ। এবং 86 নির্বাচন তো সার্টেনলি একটা মাইল ফলক তৈরি করে দিয়েছে যে এই ভদ্রমহিলার যা বলেন তাই করেন, এবং আপোষহীন যে ইমেজটা উনি দাঁড় করিয়েছেন সেটা আমৃত্যু উনি সেটাকে আপহোল্ড করে গেছেন, আমৃত্যু উনি আপহোল্ড করেছেন। দেশ জুড়ে যে উত্তরাধিকারের রাজনীতির বিরোধিতা চলেছিল, উনি তো তাতে সাকাম করেছেন। দেখুন, আমাদের তো একটা বিষয় মানতে হবে যে আমরা আসলে পারফেক্ট ফেরেশতা নিয়ে আমরা পলিটিক্স বা আমরা আমরা কেউ ফেরেশতা নই। না, আপনি ওইটা বোঝাবো। আমি কিন্তু আমার প্রশ্ন মানে আমার প্রশ্ন নয়, এটা আপনি পলিটিক্যালি এক্সপ্লেইন করেন এত কিছুর পরেও, মানে এটার পরেও উনি সেই পপুলারিটি, বিশেষত তার এই জানাজার সময় যেটা দেখা গেল, এরকম ইতিহাসে কটা পাওয়া যায়? আমি যদি বলি যে উনি দেশের জন্য জীবন দিয়েছেন, এটা কি ভুল বলা হবে? এই মানুষটি যদি 14তে একটু আপোষ করতো, 18-17তে ওনার জেলে যেতে হয় না। আবার 18তে একটু আপোষ করতো, উনি রানীর মতো জীবন কাটাতে পারতো, জেলে যেতে হতো না। মান্না ভাই, এই মানুষটা মারা গেছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য, বেগম খালেদা জিয়া। ওনার ব্যাপারে তো আসলে আপনি বাংলাদেশের মানুষের ঋণ বলেন, কৃতজ্ঞতা বলেন, সেটা অন্য লেভেলে, এবং এটা শি ডিজার্ভস দ্যাট। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডিজার্ভস দ্যাট। আর আপনি উত্তরাধিকারের রাজনীতির কথা যেটা বললেন, আমরা মুখে উত্তরাধিকার পছন্দ করি না, কিন্তু মাঠে গিয়ে আবার উত্তরাধিকার ছাড়া আমরা মোগল সাম্রাজ্য পছন্দ হয়, ওটা আমাদের রক্তে, আমাদের চিন্তায়, মগজে। আর তাছাড়া আমি জনাব তারেক রহমানের এই দলের নেতৃত্বে আসাটাও উনি কিন্তু হুট করে এসে একদিন ছেলে হিসেবে বসে যান নাই। হ্যাঁ, ওনার কাজের আমি সারাদিন সমালোচনা করতে পারি এবং করিও, কিন্তু ওনার এই জায়গাটাতে আসার পিছনে উনি কিন্তু দলের একজন সাধারণ সদস্য হিসেবে, যখন ওনার বয়স 18, 19, 20 এইরকম, উনি তখন যুক্ত হয়েছেন, একটা পদ নিয়েছেন। তারপরে ধীরে ধীরে মাঠে ময়দানে কাজ করেছেন 2001 ইলেকশনের আগে। তারপরে গিয়ে উনি যুগ্ম মহাসচিব হয়েছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব, তারপরে অ্যাক্টিং চেয়ারম্যান, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে উনি চেয়ারম্যান হয়েছেন। সো এইটাকে আসলে ঠিক মানে আমি চেয়ারে বসে যাওয়াও, এভাবে দেখাটাও, মানে এটার আরেকটা ব্যাখ্যাও আছে যে উনি আসলে উত্তরাধিকারের কোনো ছোঁয়া এটার মধ্যে ছিল না। সার্টেনলি ছিল, নিশ্চয়ই ছিল, নিশ্চিতভাবেই ছিল। কিন্তু একই সঙ্গে যে উনি একেবারে মানে ধরেন উনি জীবনেও পলিটিক্স করেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্ডাকশন আপনি বলতে চাইছেন না? এক্স্যাক্টলি যে আমরা ঠাস করে পরের দিন এসে চেয়ারম্যান হয়ে গেল, এইরকম না। মানে বাবা চেয়ারম্যান ছিল কোম্পানির, বাবা মারা যাওয়ার পর ছেলে বসে গেল, এটা এইরকম না। আমি জাস্ট এইটুকুই বলতে চাচ্ছি। তবে ডেফিনেটলি ওনার সূচনা তো উনি ওই পরিবারে না হলে উনি হয়তো পলিটিক্সই করতেন না। এবং আপনি আজকে ওনাকে যদি সরিয়ে দেন, বিএনপি কার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে আপনি একবার চিন্তা করেন, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে বারবার আসতেছে না। এরকম প্রশ্ন অবশ্য মানে এটার জবাব দিলে বিএনপির সমস্ত মানুষ হয়তো আমাকে অপছন্দ করতে শুরু করে দেবে, বা যখনই আপনি কারো ব্যাপারে বলবেন তখন তাই হবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে কখনো জায়গা খালি থাকে না। ওরকম করে যখন শেখ মুজিব মারা গেছে তখন একই প্রশ্ন এসছে, জিয়া রহমান যখন মারা গেছে তখনও একই। কংগ্রেসে আপনি তো এটা বলতে পারেন না, কারণ নাই কিন্তু সবখানেই আছে নেহেরু পরিবার, কোথায় নাই? এখন আছে, কিন্তু যখন কি বলে মনমোহন আসলেন তখন তো পাওয়া যায়নি। হ্যাঁ, ফর দ্য টাইম বিং, একটা সময়ের জন্য। এই টাইম বিংটা যদি লাস্ট করতো। করে নাই তো, করে নাই, কিন্তু করতেও তো পারতো। করে নাই, এটাই হলো বাস্তব। একইভাবে আপনি কি মনে করেন যে ওই সময় ডক্টর কামাল হোসেন যদি শেখ হাসিনাকে না নিয়ে আসতেন, 3টা ভাগ এক হতে পারতো, একটা কম্প্রোমাইজে আসতো? উই ডু নট নো, কারণ ফ্যাক্ট রিমেইনস যে ওই কম্প্রোমাইজ হয় নাই বলেই শেখ হাসিনাকে কামাল হোসেন নিয়ে আসছেন। আমি যেরকম করে জানি না,
তাতে আমি দেখেছি তখন আব্দুর রাজ্জাক সাহেবের লিডারশিপটা স্ট্যাবলিশ হয়ে গেছিল, অলমোস্ট আনকোয়েশ্চেবল হয়েছিল। এই ডক্টর কামালের মতো কিছু মানুষ এটা পছন্দ করছিলেন না, কারণ তারা জানতেন যে আব্দুর রাজ্জাক অতখানি ফুল মানে পিচ না, উনি একটা হলো কলসির মতো আর কি, ওই জন্য তারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যাক, ওই বিদ্রোহ করার দিকে যাচ্ছে। এখন এই যদি হয় আপনার অ্যানালিসিস, তাইলে এটাও মানতে হবে যে এই লিডারশিপ বিএনপি যা আছে, দিস উইল বি কন্টিনিউইং অ্যান্ড সাকসেসফুলি। সাকসেসফুলি তো আমি আপনাকে বলতে পারবো না। দিস উইল বি কন্টিনিউইং ফর নেক্সট কাপল অফ ইয়ার্স সার্টেনলি, কারণ এর মধ্যে দিয়ে আবার আরেকটা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে যারা ফ্রি থিঙ্কার, যারা আপনি যেটা বলছিলেন উত্তরাধিকারের যে একটা দাসত্ব আমাদের, হ্যাঁ, সেই মানে রাজাধিরাজদের যেই দাসত্বর প্রবৃত্তি, সেটা এখনও 70% মানুষের মধ্যে আছে, 80% মানুষের, কিন্তু 20% তো ফ্রি হয়ে যাচ্ছে। এই 20% এক সময় বাড়তে থাকবে। আপনি আমি হয়তো থাকবো না, আজকে আপনি যদি ভারতের রাজনীতির দিকে তাকান, কংগ্রেস কিন্তু একটা ডিম লাইটের মতন হয়ে আসতেছে আস্তে 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 আস্তে, এবং মোদির সেই ক্যারিশমা, সেটা আপনার আমার ভালো নাও লাগতে পারে, কিছু যায় আসে না। আজকে কিন্তু আমি যে আলোচনা করছি, এটা কিন্তু আমি কোনো মতামত দিচ্ছি না, আমি একজন অবজার্ভার।